আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। আজ আমরা কথা বলবো সেকান্দার আবু জাফরের বিখ্যাত ঐতিহাসিক ট্র্যাজেডি সিরাজ উদ্দৌলা নিয়ে। এই আয়োজনে আমরা বাংলার শেষ স্বাধীন নবাবের উত্থান এবং অত্যন্ত করুণ পতনের পেছনের ঘটনাগুলোকে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। এই জটিল ঐতিহাসিক প্রেক্ষাপটকে ডিকোড করা এবং মূল ঘটনাগুলোর পেছনের কারণগুলো পরিষ্কারভাবে বোঝাই আমাদের আজকের প্রধান লক্ষ্য। 1756 সালের 19 জুন নানা আলীবর্দী খাঁ মারা যাওয়ার পর সিরাজ যখন সিংহাসনে বসছেন, তখন তার বয়স ছিল মাত্র 23 বছর। এত অল্প বয়সে এত বিশাল ক্ষমতার অধিকারী হওয়াটাই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। কারণ এই কম বয়সে ক্ষমতা পাওয়াটা তার আত্মীয় স্বজনদের মনে তীব্র ঈর্ষা আর ক্ষোভের জন্ম দিয়েছিল। আর এই ক্ষমতার লোভেই শুরু হয় আমাদের দ্বিতীয় অধ্যায়, প্রাসাদের ভেতরের ষড়যন্ত্র। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। একদিকে আছেন মোহনলাল, মীর মর্দান আর লুৎফুন্নেসার মতো হাতে গোনা কয়েকজন বিশ্বস্ত মানুষ, আর অন্যদিকে ঘোষেটি বেগম, মীর জাফর, উমিচাঁদ ও শওকত জংয়ের মতো বিশাল আর শক্তিশালী এক চক্র। নিজের দরবারেই সিরাজ কতটা একা আর কোণঠাসা হয়ে পড়েছিলেন, এই তুলনাটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এই ষড়যন্ত্রের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন ঘোষেটি বেগম। কিন্তু কেন? আসলে তার প্রবল ইচ্ছা ছিল রাজমাতা হওয়ার। নিজের সন্তান না থাকায় তিনি দত্তক নেন অযোগ্য আর মদ্যপ শওকত জংকে। এর ওপর আবার সিরাজের নির্দেশে তার প্রেমিক হোসেন কুলি খাঁর মৃত্যুদণ্ড তাকে আক্ষরিক অর্থেই প্রতিশোধ পরায়ণ করে তোলে। আর এই সব ক্ষোভ থেকে মতিঝিল প্রাসাদ হয়ে ওঠে ষড়যন্ত্রের মূল আস্তানা। এবার আসা যাক তৃতীয় ধাপে, ব্রিটিশদের চক্রান্ত, যেখানে বাণিজ্যের আড়ালে চলছিল দেশ দখলের খেলা। প্রথম দিকে কিন্তু নবাব দারুণ কিছু কৌশলগত বিজয় পেয়েছিলেন। তিনি ফোর্ট উইলিয়াম আক্রমণ করে ড্রেককে হারিয়ে দেন এবং কলকাতার নাম বদলে রাখেন আলীনগর। কিন্তু মজার ব্যাপার হলো, এই জয়গুলোই ব্রিটিশদের আরও মরিয়া করে তোলে। তারা পালিয়ে গিয়ে জাহাজে আশ্রয় নেয় ঠিকই, কিন্তু তলে তলে হাত মেলায় নবাবের ভেতরের সেই বিশ্বাসঘাতকদের সাথে। শুরু হয় প্রত্যাবর্তনের গভীর ষড়যন্ত্র। এরপর নাটকের দ্বিতীয় অঙ্কে ঘটে সেই কুখ্যাত ঘটনা। মীর জাফরের বাড়িতে এক গোপন বৈঠকে লর্ড ক্লাইভ আর ওয়াটসন এমন দুটো দলিল নিয়ে হাজির হন, যা কার্যত বাংলার সার্বভৌমত্বকে বিক্রি করে দেয়। চুক্তির শর্ত একেবারে পরিষ্কার: ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাবে বাংলার চূড়ান্ত নিয়ন্ত্রণ আর বিপুল আর্থিক লাভ, আর মীর জাফর তিনি পাবেন নবাব হওয়ার উপাধি, অবশ্যই একজন ক্ষমতাহীন পুতুল শাসক হিসেবে। আর এই সমস্ত ষড়যন্ত্রের চূড়ান্ত পরিণতি দেখতে আমাদের যেতে হবে চতুর্থ ধাপে, সেই ঐতিহাসিক পলাশীর প্রান্তরে। এই সংখ্যাটা আসলেই চমকে দেওয়ার মতো। সিরাজউদ্দৌলার বিশাল বাহিনীর মধ্যে সেদিন ময়দানে সক্রিয়ভাবে যুদ্ধ করেছিল মাত্র 500 জন সৈন্য। হ্যাঁ, মাত্র 500 জন। আর তাদের বিপরীতে লক্ষ্যবাগে ব্রিটিশদের পক্ষে মাঠে নেমেছিল পুরো 3000 সৈন্য। নিজেদের ভিতরের অন্তর্ঘাত আর প্রধান সেনাপতিদের অসহযোগিতা না থাকলে নবাবের অবস্থা হয়তো এতটা শোচনীয় হতো না। এই বিপুল পরাজয় কিন্তু শুধু সৈন্য সংখ্যার পার্থক্যের জন্য হয়নি, এর পেছনে ছিল চরম বিশ্বাসঘাতকতা। প্রধান সেনাপতি মীর জাফর তার বিশাল বাহিনীকে যুদ্ধে অংশগ্রহণের কোনো নির্দেশই দিলেন না, তারা চুপচাপ দাঁড়িয়ে রইল। এর মধ্যেই এক মর্মান্তিক গোলার আঘাতে প্রাণ হারান নবাবের অন্যতম বিশ্বস্ত সেনাপতি মীর মর্দান। মারা যান নবেশ সিং এবং বদ্রি আলীও। কোনো উপায় না দেখে চারদিক থেকে কোণঠাসা নবাব শেষ পর্যন্ত পিছু হটে মুর্শিদাবাদে ফিরে আসতে বাধ্য হন। আর এখান থেকেই শুরু হয় আমাদের শেষ অধ্যায়, একটি জাতির হারিয়ে যাওয়ার ট্র্যাজিক পরিণতি। স্বাধীন নবাবের জীবনের শেষ কয়েকটি দিন ছিল অভাবনীয় রকমের কষ্টের। নতুন করে সৈন্য গোছানোর আশায় তিনি প্রথমে মুর্শিদাবাদ এবং পরে পাটনার দিকে ছুটে যান। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে তিনি রাজকোষ পর্যন্ত উন্মুক্ত করে দিয়েছিলেন। কিন্তু দুঃসময়ে নিজের শ্বশুর পর্যন্ত তাকে ছেড়ে চলে যায়। অবশেষে ভগবানগোলায় শত্রুদের হাতে ধরা পড়েন নবাব, আর তার জায়গা হয় জাফরগঞ্জ কারাগারে। বন্দি নবাব যেন কোনোভাবেই আর ঘুরে দাঁড়াতে না পারেন, সেই ছকটা লর্ড ক্লাইভ আগেই কষে রেখেছিল। ক্লাইভের রাজনৈতিক চাপ এবং মীর জাফরের ছেলে মিরনের ব্যক্তিগত হীন আক্রোশ, এই দুয়ের পরিণতি হিসেবে আসে সেই ভয়ঙ্কর নির্দেশ: কারারুদ্ধ নবাবকে গুপ্ত হত্যা করতে হবে। আর এই গুপ্ত হত্যার বিনিময়ে মূল্যটা কত ছিল? মাত্র 10,000 টাকা। বিশ্বাসঘাতকতার এই চূড়ান্ত দিকটা দেখলে সত্যিই শিউরে উঠতে হয়। মোহাম্মদী বেগ নামের যে মানুষটাকে সিরাজের পরিবার পরম যত্নে লালন পালন করে বড় করেছিল, সেই অকৃতজ্ঞ মানুষটি সামান্য কিছু টাকার লোভে অত্যন্ত নির্মমভাবে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে। ইতিহাস আসলেই আমাদের অনেক কিছু শেখায়।
আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটি অত্যন্ত শক্তিশালী প্রশ্ন সবার চিন্তার জন্য রেখে যাচ্ছি। মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে যদি ভেতর থেকেই একটা আস্ত দেশের স্বাধীনতা বিক্রি হয়ে যেতে পারে, তবে আজকে দাঁড়িয়ে আমাদের ঐক্যের প্রকৃত মূল্য আসলে কতটুকু? বিশ্বাসঘাতকতার এই করুণ পরিণতি আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে ভেতরের ফাটল কতটা ভয়ঙ্কর হতে পারে। আশা করি আজকের এই আলোচনাটি সেই জটিল ঐতিহাসিক প্রেক্ষাপটকে বুঝতে দারুণভাবে সহায়তা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।